আমি অধ্যাপক, অতএব আমি রাজনৈতিক ক্ষেত্রে আসার পর আমার পরিচয়টা একটু পরিবর্তিত হয়েছে, চেহারা গোতরও অনেকটা বেড়েছে, মোটাসোটা হয়েছে। সেরকম অধ্যাপক থেকে রাজনৈতিক ক্ষেত্রে আস্তে আস্তে তার একটা পলিটিশিয়ান সুলভ একটা সমস্ত কিছু স্বাভাবিকভাবে যত্র দেশ তত্ত্ব বেশ সেই অনুসারে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমার মনে হয় যখনই আমি ভেতরের দিকে তাকাই, আলটিমেটলি আমি নিজেকে খুঁজে পাই একজন মাস্টার মশাই হিসেবে। আমি তখনও একজন মাস্টার মশাই ছিলাম, এখনো একজন মাস্টার মশাই, এবং এই পরিচয়টা আমার ব্যক্তিগত পরিচয়। এই পরিচয়টা আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত থাকবে। এটা কারার অধিকার কারণ নেই। সাংসদটা থাকতেও পারি, নাও থাকতে পারি, মন্ত্রীটা থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু মৃত্যুর শেষ দিন পর্যন্ত একজন মাস্টারমশাই থাকবো, এটা অত্যন্ত গর্বের বলে মনে হয়। আপনারা যারা প্রত্যেকেই এখানে এসেছেন, বিজ্ঞানী থেকে শুরু করে কয়েকজন বিজ্ঞানীকে আমি দেখতে পাচ্ছি যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অধ্যাপক, অধ্যাপিকা, সম্মানীয় উপাচার্যগণ যারা এখানে এসেছেন, তারা একটা বিশেষ টানে এসেছে। সেই টানটা কি? সেই টানের যেমন একদিকে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, সেটা থাকা কোনো খারাপ নয়, কারণ আমাদের ভেতরে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অধ্যাপকরা রাজনীতি করবেন না, বা করলে পরেও তাদেরকে সরকারের যে রাজনৈতিক দল তার সাথে থাকতে হবে। এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলার রাজনীতিকে যদি দেখা যায়, বাংলার রাজনীতিতে যখনই প্রয়োজন হয়েছে তখনই একজন মাস্টারমশাই পথ দেখিয়েছেন। কখনো সেটা মাস্টারটা সূর্য সেন হতে পারে, বা অন্য কোনো মাস্টারমশাই যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার পথ দেখিয়েছিলেন, বা কখনো বিবেকানন্দ বহু মানুষের প্রথাগত শিক্ষক না হয়ে বহু মানুষের মাস্টারমশাই হিসেবে কাজ করেছেন। আমরা যত বিপ্লবীদের কাহিনী, ঘটনা জানতে পারি, প্রত্যেকটি বিপ্লবীর জীবনে যদি আমরা দেখি, সে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বা যে সমস্ত বিপ্লবীরা আত্মবলিদান করেছেন, তাদের সেই স্কুল জীবনে কোনো না কোনো একজন মাস্টারমশাই পাওয়া যায়, যে মাস্টারমশাই তাকে বা তাদেরকে উদ্বুদ্ধ করেছে দেশ ও মাতৃকার জন্য বলি প্রদত্ত হওয়ার জন্য। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রিল দেখি, বিভিন্ন ঘটনা দেখি। তো স্বাভাবিকভাবে আমরা একটি খুব বহুল পরিচিত সিরিয়াল, একসময় আমরা যখন স্কুলে পড়তাম, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন দূরদর্শনে চলতো, তা হচ্ছে চাণক্য। তার একটা ছোট্ট ক্লিপ খুব মাঝে মাঝে আসে। তাতে এই ধরনের যিনি ডাইরেক্টর, তিনি একটি মঞ্চ রচনা করেছেন বা একটি সিন রচনা করেছেন। ধননন্দের রাজসভায় পণ্ডিত ব্যক্তিরা গেছে, সেখানে চাণক্য উপস্থিত। সেই সভাতে যখন পণ্ডিতদের সাথে চাণক্যের বা তার ছাত্রদের মতবিরোধ হচ্ছে, মানে সেই রাজসভায় রাজার সাথে অর্থাৎ ধননন্দের সাথে চাণক্যের ছাত্রদের, মহামতি চাণক্যের ছাত্রদের, সেই সময় সবাই বিক্ষুব্ধ হয়ে সেটা থেকে বেরিয়ে যাচ্ছে। তখন ধননন্দ বলছে চাণক্যকে, মহামতি চাণক্যকে উদ্দেশ্য করে, যে এই যে ব্রাহ্মণ, তুমি কিছু চাইবে না, ভিক্ষা চাইবে না, তুমি ভিক্ষা না নিয়ে যাচ্ছ কেন? তখনকার দিনে শিক্ষকদের এটাই নিয়ম ছিল যে সমাজ থেকে অর্জিত ধনের মাধ্যমে তাদের সংসার চলত বা গ্রাসোচ্ছাদন হতো, এবং সেই দিয়ে তারা নিজের জীবন অতিবাহিত করতেন। চাণক্য সেখানে বলছেন, একজন শিক্ষক শুধু ভিক্ষাবৃত্তির জন্য করে না বা সমাজ থেকে নেয় না। একজন শিক্ষক এমন জিনিস যার কোলে সৃজন এবং প্রলয় দুটোই খেলতে পারে। একজন শিক্ষকের মধ্যে সেই ধরনের প্রতিভা আছে, শিক্ষক সেই ধরনের কাজ করতে পারে, এবং সেটা তিনি করে দেখিয়েছিলেন। এবং আমি বহু জায়গায় এটা মাঝে মাঝে প্রশ্ন করি। আমি ইতিহাসের ছাত্র নই, ইতিহাস খুব কম সময় পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছি, ক্লাস 10 পর্যন্ত। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, যারা ইতিহাসের ব্যক্তি আছে, পণ্ডিত ব্যক্তি আছেন, তারা বলতে পারবেন যে কিভাবে সম্ভব যে একজন শিক্ষক যার চাল নেই, চুলো নেই, গায়ে ঠিক মতো বস্ত্র নেই, যার অস্ত্র ধরারও ক্ষমতা হয়তো ছিল না, মানে ওয়েল ট্রেন ছিলেন না, তিনি একা একটা সাম্রাজ্যকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন। ধননন্দের মতো শক্তিশালী সাম্রাজ্যকে, যে সাম্রাজ্যের কথা শুনে আলেকজান্ডার দ্য গ্রেট যাকে বলা হয়, সেই আলেকজান্ডার পর্যন্ত ভারতবর্ষ থেকে ফিরে গেছিলেন। যদিও
ঐতিহাসিকরা বলে তাতে বাঙালিরও নাকি অবদান ছিল। ধননন্দের সেনাবাহিনীতে নাকি বাঙালিরাও নাকি যোদ্ধা হিসেবে উপস্থিত থাকতেন, এবং অনেক ঐতিহাসিক বলেন যে তারা নাকি উড়ে উড়ে যুদ্ধ করতেন। কিভাবে উড়ে উড়ে যুদ্ধ করতেন সেটা ভগবানই জানেন বা ঐতিহাসিকরাই বলতে পারবেন। এবং গঙ্গারী গাই বলা হতো একটা লম্বা অঞ্চলকে, যে অঞ্চলকে বা তার লড়াকু মনোবৃত্তিকে দেখে অনেকেই ভয় পেতেন। আজকে সেই শিক্ষক সমাজ, যে শিক্ষক সমাজের কোলে প্রলয় এবং সৃজন দুটোই একসাথে থাকতে পারে বা দুটোই তৈরি হওয়ার ক্ষমতা থাকে, সেই শিক্ষক সমাজ, তাদেরকে আমরা আহ্বান করেছি, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই, আমার প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই যে এত চোখ রাঙানির পরেও, এত কিছুর পরেও, এত ঘেউ ঘেউ অনেক কিছু শোনার পরেও আপনাদের সেই সৎ সাহসটা আছে, এখনো মেরুদণ্ডটা সোজা আছে যে আপনাকে সত্যের পথে চলার মতো সাহস আছে। আমরা লাস্ট 15 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অনেকগুলো পরিবর্তন দেখেছি। কি পরিবর্তন? একদম প্রথম দিকে যদি মনে করে থাকেন, মনে যদি আপনাদের থাকে এই মুহূর্তে, হঠাৎ দেখলাম রায়গঞ্জ কলেজে টিভির পর্দায় দেখলাম, এবং যেটা দেখেছি আমরা সবাই, সেটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। রায়গঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি তৎকালীন ছিলেন, দিলীপ দে সরকার, তার কলার ধরে ছাত্ররা তাকে টানতে টানতে বের করে আনছে। আমরা মাস্টারমশাইদের এরকম যে করা যেতে পারে, এটা আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি। প্রথম বাঙালির ঘুমটা কেমন যেন হঠাৎ করে ভেঙে গেল, দুঃস্বপ্নের মতো, যে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাকে টানতে টানতে কলার ধরে ছাত্ররাই নিয়ে যাচ্ছে। তারা কারা? তারা ছাত্র নেতা। তারপরে আমরা দেখলাম আস্তে আস্তে গোবরডাঙ্গা কলেজ, সেখানকার অধ্যক্ষ মহোদয় যিনি ছিলেন, সম্ভবত গোপীনাথ হাইত সাহেব ছিলেন তখন, তার বিরুদ্ধে এই ধরনের আচরণ হল। একের পর এক শিক্ষকদেরকে সেই পরিবেশে নিয়ে যাওয়া, যেই পরিবেশে আমরা দেখেছিলাম সিনেমাতে। মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। অর্থাৎ একটা ভীতি, ভয়ের সঞ্চার করা, যে শিক্ষা ব্যবস্থার যারা মেরুদণ্ড অর্থাৎ শিক্ষক, সেই শিক্ষক সমাজের মধ্যে এমন একটা ভয় পরিবেশ তুমি নির্মাণ করো যাতে তারা জাতিকে, এই পরিবেশকে ভাঙতে যে সাহস দেওয়ার কাজ, সেই সাহস দেওয়ার কাজটা করতে না পারে। এরপর একের পর এক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, যে ঘটনাগুলো বাঙালি অন্তত পক্ষে জীবদ্দশায় কোনোদিন ভাবেনি। একসময় যে বাঙালি ছাত্ররা, আমরা যারা মফস্বল শহরে বড় হয়েছি, মফস্বল এলাকায়, আমরা মাস্টারমশাইদেরকে দেখলে সাইকেল চালাতে যেতাম, যখন সাইকেল চালাতে চালাতে রাস্তাতে যেতাম, আমরা সাইকেল থেকে নেমে মাস্টারমশাইদেরকে দাঁড়িয়ে সম্মান করতাম, দিদিমণিদেরকে দাঁড়িয়ে সম্মান করতাম, কারণ তারা শিক্ষক। আমি শিক্ষক হওয়ার পরেও কিছুদিন আমার ছাত্রদের কাছ থেকে এই সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছিল। এখন মাস্টারমশাইরা রাস্তার ধারে কলকাতায় কোথাও আন্দোলন করতে ব্যস্ত, কোথাও চাকরি বাঁচাতে ব্যস্ত, কখনো কোর্টের চক্কর কাটতে ব্যস্ত। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে এসেছে তা একটি তথ্য আপনাদের সামনে পরিবেশন করলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তি সিট বা ভ্যাকেন্সি আমি যদি বলি 9,36,000। দুটো কাউন্সিলিং হওয়ার পর 9,36,000 যে স্নাতক স্তরের যে সিট ক্যাপাসিটি, তার মাত্র 28% ভর্তি হয়েছে। বাকি সিট দুটো কাউন্সিলিং এর পর ভর্তি হয়নি। কলকাতার যে কলেজগুলোতে রাত জেগে একসময় গার্জিয়ানরা ভোরবেলা থেকে ফর্ম তোলার জন্য অপেক্ষা করতেন, যেখানে সেই ফর্ম নিয়ে ছাত্রকে ভর্তি করার জন্য আমাদেরকে লাইন দিতে হতো, আজকে তার প্রায় 70% সিট সেখানে ফাঁকা, কেউ ভর্তি হতে চাইছে না। বাঙালির কি আছে? প্রত্যেকটি জাতির আমি মনে করি কিছু করে স্যালিয়েন্ট ফিচার থাকে। ভারতবর্ষের কোন জাতি মাশিনারি ভালো হয়? আমরা যদি দেখি উত্তর ভারতের যে সমস্ত জাতিগুলো আছে, যেহেতু যারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে লড়াই করে গেছে বহিরাগত শত্রুর বিরুদ্ধে, তারা অনেক বেশি ফিজিক্যালি ওয়েল বিল্ড। আমরা বাঙালিরা একটু ছোটখাটো। রবীন্দ্রনাথ ঠাকুর আবার তাকে বলে গেছে, আকারে ছোট বহরে বড় বাঙালি সন্তান।
বেদুইন কবিতায় তার। কিন্তু বাঙালির যদি কোন একটা স্যালিয়েন্ট ফিচার থাকে, বাঙালির যদি গর্ব করার মতো যদি কোথাও বিষয় থাকে, তা হচ্ছে বাঙালির মেধা, বাঙালির বুদ্ধি, বাঙালির সৃজনশীলতা। বাঙালির যে আজও যে লিস্ট যে বেরোয় আমাদের গবেষণা, সেই গবেষণার লিস্ট আমাদের ভাটনাকার অ্যাওয়ার্ডে আজও জল করে বাঙালির নাম। আজও আইআইটি দিল্লিতে গিয়ে দেখবেন যে ডাইরেক্টর একজন ব্যানার্জি, তিনি বসে আছেন। এটা হচ্ছে বাঙালির স্যালিয়েন্ট ফিচার, বাঙালির যে গৌরব, বাঙালির যে ইউএসপি, যাকে এখনকার ভাষায় বলি আমরা ইউএসপি। এটাই তো আমাদের ইউএসপি। বর্তমান যে সরকার আছে, সে যে মূল জায়গায় কুঠারাঘাত করেছে, বাঙালির কোমর ভেঙে দেওয়ার কাজ করেছে, তা হচ্ছে বাঙালির এই যে ইউএসপি, এই ইউএসপি কে তোমরা চূর্ণ বিচূর্ণ করে দাও, যাতে বাঙালি কোনো মাথার তুলতে দাঁড়াতে না পারে, ভাতার জাতিতে পরিণত হয়, যে ভাতা চেয়ে যেন বাঙালিকে বাঁচতে হয়। সেই জায়গায় বর্তমান সরকার 15 বছরে এই বাঙালিকে নিয়ে গেছে। কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। আমাদের কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল। আজকে আমাদের শিক্ষকদের থেকে শুরু করে অধ্যাপকদের দিয়ে বাকি, দিয়ে নেই। কিন্তু একসময় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে আমরা এলে পরে আপনাদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দেব। তিনি দিতে পারেননি। এবং খুব খুব কোইন্সিডেন্টাল একটা কথা আজকে আমি বলছি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হিসেবে ভোটে লড়ছেন, বিধানসভা ভোটে, সেই সময় আমার লোকসভাতে হিলি বলে একটি জায়গা আছে, সেখান থেকে রেল, বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা রেল প্রকল্প ছিল। তিনি ভোটে লড়বেন বলে আমরা দেখেছিলাম, যারা ওখানকার স্থানীয় বাসিন্দা ছিলাম তারা দেখেছিলাম যে ওই রেলপথের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ফিসপেট ফেলা হলো, পাথর ফেলা হলো, মানে রেলের লাইনের কাজের জন্য যা যা লাগে। ভোটে জিতে গেলেন, ভোট পার হয়ে গেল, যথারীতি আবার ট্রাক এলো, ওই ফিসপ্লেট, ওই পাথর আবার তুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হলো। লাইন কিন্তু হয় না। সেই লাইন এখন হচ্ছে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলত, এবং আমি সাংসদ হিসেবে সেই কাজকে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বা আমি আমার দলের পক্ষ থেকে এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ঠিক যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি, এখন আমাদেরকে করতে হচ্ছে। উনি যেটা বলে গেছেন কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার এসে করবে, নরেন্দ্র মোদীর সরকার এসে। এটা আমরা করব, তার আমরা রূপরেখা তৈরি করব যে কিভাবে করা যায়। আজকে পশ্চিমবঙ্গে যে কথাটি আপনাদের সাথে আমরা শেয়ার করছিলাম, যে 70% সিট ভর্তি হচ্ছে না কলকাতার খ্যাতনামা কলেজে, অথচ এই কলেজগুলোর কি ডিমান্ড ছিল। আমি কালকে যখন এই ফ্লাইটে নামছিলাম কলকাতাতে দিল্লি থেকে, আমার সাথে একজন ইয়াং অধ্যাপকের দেখা হলো, যিনি আইআইটি খড়গপুরে। তিনি এই কলকাতারই একটি কলেজ থেকে আমার সাবজেক্টই আবার পড়ে তিনি পরবর্তী সময় এমফিল করে বাইরে চলে গেছিলেন, পিএইচডি করে, সাউথ কোরিয়া থেকে পিএইচডি করে এখন আইআইটি খড়গপুরের তিনি ফ্যাকাল্টি মেম্বার। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে এই কলেজগুলো এমন এমন ছাত্র প্রডিউস করেছে যারা ভারতবর্ষকে শুধু বা পশ্চিমবঙ্গকে শুধু রাষ্ট্রীয় স্তরে প্রতিনিধিত্ব করা নয়, তারা প্রতিনিধিত্ব করেছে, এমনকি ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আজকে সেই জায়গাতে আমরা নেই, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে, যে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালনা হবে, তার পদ্ধতি কি হবে, প্রত্যেক ক্ষেত্রে নিয়মকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া। আমরা অবাক হয়ে দেখলাম যে মাঝখানের একটা স্প্যান, যে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবে। আপনারা জানেন যে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউজিসি যে নিয়ামক সংস্থা আছে, তার নিয়ম কানুন মেনটেন করে সমস্ত নিয়োগ হয়, অধ্যাপক হোক বা উপাচার্য, সম্মানীয় উপাচার্য হোক। মাঝে আমরা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম যে নিয়মকে বাইপাস করে কলেজের প্রিন্সিপালরা, যারা হয়তো মাইনেটা বা স্যালারিটা হয়তো অধ্যাপক প্রফেসর র্যাঙ্কের পান, কিন্তু তাদেরকে 10 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে বেআইনি ভাবে তাদেরকে উপাচার্য করে দেওয়া হবে। এবং এমন ঘটনা ঘটল
যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম সেই বিশ্ববিদ্যালয়ে বারবার আবেদন করার পর সুযোগ না পাওয়া একজন ব্যক্তি সুবীরেশ বাবু, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবার উপাচার্য হয়ে গেলেন। অর্থাৎ একটি একদম নতুন জায়মান বিশ্ববিদ্যালয় বলা ভালো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার যিনি হতে পারছেন না, বারবার রিজেক্টেড হচ্ছেন, এবং হওয়ার পর তিনি দেখা গেল তার থেকে একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে নিয়োগ হয়ে গেলেন। এবং দুঃখের কথা, আমার পিএইচডি সার্টিফিকেটটা তার উপস্থিতিতে আমাকে দেখতে হয়েছিল। তিনি কি এখন জেলের ভেতরে না বাইরে আমার জানা নেই। তার ফল কি হলো? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, তার বিশ্ববিদ্যালয়ের ভিসির পোর্টফোলিও স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইয়েতে দিতে হয়, ওয়েবসাইটে দিতে হয়। সেখানে আমাদেরকে দেখতে হলো পাবলিকেশন ন্যাশনাল 2, ইন্টারন্যাশনাল 2 না 1। এটা দুঃখে, এটা বোঝার মতো ক্ষমতা বা আইকিউ ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করে আসা কোনো ভদ্র মহিলার হতে পারে না। তিনি বুঝতে পারবেন না, যারা আপনার অধ্যাপক আছেন তারা বুঝতে পারবেন। আমাদের সমস্যা যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন কিছু লোকের হাতে পড়ল যারা শিক্ষাটাকে পণ্য মনে করলেন। পুরোটাই মল, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফেলো করি মাখো তেল। আপনি প্রাইমারির চাকরি চান, তার রেট ফিক্স। হাই স্কুলের চাকরি চান, তার রেট ফিক্স। আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম দেখলাম যে বিশ্ববিদ্যালয়েও চাকরি পেতে গেলে নাকি টাকা দিতে হয়। এই ধরনের ঘটনা আমরা অন্ততপক্ষে বাঙালিরা কোনোদিন ভাবতে পারিনি। যে বিশ্ববিদ্যালয় মানে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের মাস্টারমশাইরা যখন পড়াতেন আমাদেরকে, আমরা অবাক হয়ে ভাবতাম এবং কোনো স্বপ্ন দেখতে ভয় লাগতো যে এতদূর কি পৌঁছতে পারবো, কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে পারবো, তাদের বুৎপত্তি, তাদের জ্ঞান। কিন্তু সেই ধরনের চাকরি, সম্মানীয় চাকরির ক্ষেত্রে আমরা দেখলাম যে পয়সা দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে, চাকরি কিনতে হচ্ছে। এটা দুর্ভাগ্য। তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করবেন? আচার্য নিয়োগ করবেন নাকি মুখ্যমন্ত্রী নিয়োগ করবেন? মুখ্যমন্ত্রী বললেন, না, ও সময় বুঝি না, আমি 13টা ভাষা জানি, 26টা আঁকতে জানি, অমুক জানি তমুক জানি, আমি বিদ্যা পারঙ্গত, আমি আচার্য, অন্য কেউ নেই, একম এবং অদ্বিতীয়। তিনি না বিল করে পাঠিয়ে দিলেন যে আমি আচার্য হব, কোনো কারো আচার্য হওয়ার ক্ষমতা নেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে। এখনো সেই টানাপোড়েন চলছে। রিসেন্টলি আবার কতগুলো সম্মানীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্যদের নিয়োগ হয়েছে, তারা এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আজকে এই বিশ্ববিদ্যালয়গুলো টাকা রোজগারের জায়গায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ে দেখেছি। একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা করতে করতে, জনসেবা করতে করতে এতটাই পারঙ্গত হয়ে উঠলেন, তার পিতৃপুরুষ মানে তার পিতৃদেব, কোনো কাজকে আমি ছোট করছি না, যে মাইনের চাকরি করতেন একটি হোটেলে, সে মাইনের সমান বা তার থেকে বেশি দামের শার্ট পরে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন, ছাত্র নেতা। এই ধরনের পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে অফিসার নিয়োগ হয় না, অফিসারের পদে বসে থাকতে হচ্ছে। সেখান থেকে তাদেরকে চুরি চামারি করতে বলা হচ্ছে, নাহলে নেতাদের পেট ভরবে না। এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যাওয়া হলো। বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন সম্পূর্ণভাবে গৌণ, সেকেন্ডারি। প্রাইমারি কি, বিশ্ববিদ্যালয় থেকে টাকা সাইফন করে তুলে দিতে হবে হচ্ছে পার্টির নেতাদের কাছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এই কাজ, এটাই কাজ হলো। তার ফলে কি হলো, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যা বাংলার নয় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, তাকে যতভাবে বাধা দেয়া যায় সেই বাধা দেওয়ার প্রচেষ্টা পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গের ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করার ঘটনা কিভাবে ঘটছে সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। মুসলিম লীগের ভূমিকাকে খাটো করতে করতে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, মনে হচ্ছে মুসলিম লীগ তখন কিছুই ছিল না। কংগ্রেসের মনে হয় 2টো সিট ছিল, বিজেপি, আরএসএস, বজরং দল, এদের মনে হয় 300টা সিট ছিল লোকসভাতে, এরকম অবস্থা হয়ে গেছিল, এবং তারাই দেশটাকে নাকি ভাগ করে দিয়েছে। মুসলিম লীগ তো খুব সুবোধ বালক, তারা হরলিক্সও চেটে চেটে খায়, তারা কিচ্ছু করেনি, কোনো দাঙ্গা হাঙ্গামাও করেনি, কিচ্ছু করেনি তারা। আজকে ইতিহাস দেখুন, আমার তো অন্ততপক্ষে পড়ে তাই মনে হয়েছে যে এখন কি সব প্রকাশনী বেরোয়, তাদের যে মানে বইগুলো, মানে আমরা যাকে মানে বই বলতাম, এখন সম্ভবত অন্য কিছু বলে, তো সেই বইগুলোতে ওইভাবে পড়ানো হচ্ছে। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই বাংলাকে তৈরি করেছিলেন, যার জন্য আজকে আমি সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী,
মন্ত্রী, উনি যদি না থাকতেন বা ওনার সাথে যারা সহকর্মী যদি না থাকতেন, যারা সবাই মিলে দলমত নির্বিশেষে বাঙালি হিন্দুর বাসস্থান হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, আজকে হয়তো আমি বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, উনি কাউন্সিলর হতেন হয়তো কোনো একটি অবাংলাভাষী রাজ্যে, আজকে আমরা উদ্বাস্ত হয়ে হয়তো সেখানে থাকতাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী, আমি যে সাংসদ, তার জন্য যদি যে মানুষটি ক্রেডিট পাওয়া উচিত তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার উত্তরসূরি আমরা। কিন্তু বাংলা তথা বাংলার স্কুলের ইতিহাসে সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কলঙ্কিত করার সমস্ত রকম চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের তরফ থেকে চলছে। গতকালই আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে নতুন নাকি এসএসসিতে না কোথায় নাকি আমাদের নোটিফিকেশন এসেছে, গভর্নমেন্ট পরীক্ষা দিতে গেলে শু পরে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, চপ্পল পরে পরীক্ষা দিতে যাবে। তো শুতে নাকি ওই চিট নিয়ে যায়, অর্থাৎ নকল যাকে বলি আমরা, সেই চিট নিয়ে যাওয়ার নাকি স্কোপ থাকে, সেই জন্য আমি বললাম ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীরা নকল করবে এটা তো অ্যাকসেপ্টেড নয়, তো সেটাকে তো বন্ধ করার জন্য ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন তো সেটা নয়। প্রশ্নটা হচ্ছে ছাত্রছাত্রীরা গেলেন, পরীক্ষা দিলেন, ওএমআর শিট ভরলেন, তারপরে দেখা গেল যে ছেলেটি পড়াশুনো করেছিল সে চাকরি না পেয়ে আমার পাশের বাড়ির নেতার ছেলেটি গোটা দিন বাইক নিয়ে ঘুরে বেড়াতে এদিকে ওদিকে, সে একটা চাকরি পেয়ে গেছে। এই যে টুকলিবাজিটা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী স্বয়ং করছেন, সেই টুকলিটা কোন ইনভিজিলেটর ধরবে, সেই প্রশ্নটা সব থেকে বড় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাকে সুখোলান বা তার অনেক অন্য কিছু খুলিয়ে দিন না কেন, এই টুকলিবাজি তো কোনোভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বন্ধ হচ্ছে না। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যে টুকলিটা করছেন, সেই টুকলিটা বন্ধ হবে কিভাবে? আজকে ভাবতে অবাক লাগে, পশ্চিমবঙ্গে প্রায় 38টি বিশ্ববিদ্যালয়, 1000 কলেজ, যে যারা ন্যাকে যাচ্ছে বা এনআইআরএফ র্যাঙ্কিং এ যাচ্ছে তারা উপযুক্ত র্যাঙ্কিং পাচ্ছে না। কারণ কি? কেন্দ্র সরকারের সাথে সবসময় রণংদেহী মনোভাব। কেন্দ্র সরকারের সাথে সবসময় লড়াই করতে হবে এবং লড়াই করে এমন একটা পরিবেশ নির্মাণ করতে হবে যে পরিবেশের মধ্যে দিয়ে মনে হয় যে বাংলা, আমরা বাংলা, বাংলা মানে আমরা আলাদা, বাংলা মানে আমরা অন্য কিছুকে মেনে নেব না। কিন্তু প্রশ্ন হচ্ছে বাঙালি কারা? যারা 12 মাসে 13 পার্বণ করে তারা বাঙালি, নাকি যারা এখন বলছে বাংলা ভাষায় কথা বলা সত্ত্বেও যে পিঠে বানানো এবং পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়া হারাম, তারা বাঙালি? কে বাঙালি এটা তো খুঁজে বের করতে হবে। আর আমরা যারা ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে আছি, তারা বাঙালির অস্তিত্ব যদি ভারতীয় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেয়া যায় বা বাঙালিকে যদি ভারতীয় সংস্কৃতি থেকে অপারেট করে ভাবা হয়, তাহলে কি বাঙালির সংস্কৃতি থাকবে? রবীন্দ্রনাথের ছবি যারা চাচল কলেজের সামনে পোড়ালো চাচলে, তারা কি বাঙালি? রবীন্দ্রনাথের বাড়ি যারা, বৈঠকখানা যারা বাংলাদেশে ভেঙে গুড়িয়ে দিল, তারা কি বাঙালি? যারা বলছে রবীন্দ্রনাথের মূর্তি রাখা যাবে না, তারা কি বাঙালি? বাঙালি কে? এই প্রশ্নের জবাব আমাদেরকে খুঁজতে হবে। কারণ এই জবাবের মধ্যেই উত্তর লুকিয়ে আছে যে আগামী দিনে বাঙালি থাকবে নাকি বাঙালির অস্তিত্ব বিলুপ্ত হবে মানুষের লুপ্তপ্রায় অঙ্গের মতো। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে হয়তো বাঙালি 2-4টে স্যাম্পল রূপে দেখানো হবে, বা বিদেশে যারা এখনো জার্মানিতে বা রাশিয়াতে বা ইউকেতে, ইউএসএতে যারা থেকে যাবে, যারা বাংলাটা ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করতে পারবে, তারা আগামী দিনে বাঙালি হিসেবে স্যাম্পল হিসেবে থাকবে। মিউজিয়ামে যেরকম আমরা দেখাই যে এরকম এক সময় প্রাণী ছিল, ম্যামথ ছিল, সেটা ম্যামথের কঙ্কাল, সেইভাবে বাঙালির কঙ্কাল সার বাঙালি অবস্থিত থাকবে ভারতবর্ষের কোনো কোনো অঙ্গরাজ্যে। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের বাঙালি থাকার সম্ভাবনা থাকবে না। তাই দেখুন, আজকে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি, কিন্তু শিক্ষা কোনো তো আলাদা কোনো বস্তু নয়। আজকে দেশ সমাজ যদি ঠিক না থাকে, শিক্ষা ঠিক থাকা সম্ভব নয়। আজকে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, সেখানে স্কুল চলে না, বিশ্ববিদ্যালয় চলছে না, কারণ যে কোনো সময় মাথার উপরে বোম এসে পড়তে পারে। ইরানে যে বাচ্চারা স্কুলে যাচ্ছে তারা হয়তো টেন্স অবস্থায় আছে, কারণ কি? তারা জানে যে কোনো সময় একটা কিছু ঘটতে পারে। বা গাজা, বা ধরুন আমাদের ইসরায়েলে, যখন সেখানে যারা আনন্দ করতে গেছিল, যাদের উপর আক্রমণ হলো, সেই এলাকার মানুষ তো এখনো শান্তিতে নেই, তাদের মনে উদ্বিগ্ন হয়ে আছে তারা যে কোন সময় আক্রমণ ঘটবে।
কিন্তু ভারতবর্ষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট করছে, যাতে পৃথিবীর 100-র বেশি দেশ পার্টিসিপেশন করছে। তাতে 2-4টে বিতর্ক হয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আমি নিজে ওইসিডিতে আমি গেছিলাম স্লোভাকিয়াতে, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এআই এর ব্যবহার, এর উপরে সেখানে একটি কনক্লেভ ছিল, আমি তাতে পার্টিসিপেট করেছি। ভারতবর্ষের সরকার যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বিদেশিরা তারা উচ্চারণ করে বলছে নিষ্ঠা। আমাদের প্রোগ্রাম চালায় কেন্দ্র সরকার, বিদ্যা সমীক্ষা কেন্দ্র VSK প্রত্যেক জেলায় জেলায় তৈরি হওয়ার কথা, তৈরি হচ্ছে। আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রান্ত হয়ে গেছে, পশ্চিমবঙ্গ হয়েছে কিছুটা। এই বিষয়গুলো, যে বিষয়গুলো বিদেশিরা আলোচনা করছে, এআইকে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরো বেশি ইম্প্যাক্টফুল করা যায়, ভারতবর্ষের সরকার সেইভাবে চিন্তা ভাবনা করছে। আমাদের সরকারের আমলে আমূল পরিবর্তন এসেছে। কোথায় আমূল পরিবর্তন এসেছে? আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়গুলো বা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে QS র্যাঙ্কিং করে, কোয়েকেরেলি সিন্ড্রোম র্যাঙ্কিং। 2014 সালে যখন নরেন্দ্র মোদীর সরকার আসেনি বা প্রথম যখন এসেছিল, তখন ভারতবর্ষে মাত্র 11খানা বিশ্ববিদ্যালয় বা IIT সব মিলিয়ে, সবার কথা বলছি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল যারা QS র্যাঙ্কিংয়ে স্থান পেত, যাদেরকে খুঁজে পাওয়া যেত। এখন 54খানা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে যারা QS র্যাঙ্কিংয়ে, লাস্ট QS র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করেছে। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অ্যাচিভমেন্ট। সায়েন্টিফিক পাবলিকেশনে আমরা ওয়ার্ল্ডে 3rd। আর এইবার QS র্যাঙ্কিংয়ে, লাস্ট যে QS র্যাঙ্কিং গেছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে হাইয়েস্ট এন্ট্রি 8খানা এডুকেশনাল ইনস্টিটিউশন, উচ্চশিক্ষা ইনস্টিটিউশন একসাথে কেবলমাত্র একটি দেশ থেকে ঢুকেছে। সেই দেশটির নাম আমার আপনার স্বপ্নের ভারতবর্ষ। সেই ভারতবর্ষ থেকে 8খানা এডুকেশনাল ইনস্টিটিউশন ঢুকেছে। আমাদের ছেলেমেয়েরা করছে। তাও তো আমরা ক্রিমি লেয়ার অনেকটা হারিয়ে ফেলি, তারা বিদেশে চলে যায়, তাদেরকে আমরা ধরে রাখতে পারি না। তারও আমরা প্রচেষ্টা চলছে। আমরা ANRF এনেছি ফান্ড, যার মাধ্যমে আমাদের যারা এই ধরনের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব, যাদের মধ্যে ইনোভেশনের ক্ষমতা আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দেখি, একদিকে যেমন SSCর দুর্নীতি আমরা দেখলাম, একদিকে আমরা দেখলাম যে কোন একজন ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, তিনি তার কলেজের মধ্যে, ল কলেজের মধ্যে একটা মৌরুষি পাট্টা তৈরি করে দিয়েছেন, যেখানে আমাদের আপনার আমার ঘরের মেয়েদেরকে যদি সামান্য হাফ ফি, কারো হয়তো ফুল ফি, গরিব ঘরের মেয়েদের বা কোনো ধরনের একটু সুবিধে নিতে গেলে তাকে বিশেষ সুবিধে দিতে হবে, তাকে সেই ছাত্র ইউনিয়নের ঘরের মধ্যে গিয়ে। এবং তিনি বহাল তবিয়তে বছরের পর বছর সেটা করে গেছেন। কত জনের সাথে করেছেন কেউ জানে না। শেষে একটি মেয়ে সাহস করে মুখ খুলেছে। আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে বোন, তোমার এই সাহসিকতার জন্য এই ধরনের অত্যাচারীরা এখন অন্ততপক্ষে জেলের ভেতরে গেছে, এবং এদের ফাঁসি হওয়া উচিত। এই ধরনের কাজ যারা করে তাদের হওয়া উচিত। আমরা আশ্বস্ত করছি, ভারতীয় জনতা পার্টির সরকার যখন তৈরি হবে, মহিলাদের উপর যারা এই ধরনের অত্যাচার করবে তাদের শুধু উপযুক্ত শাস্তি দেওয়া নয়, তাদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমাদের মুখ্যমন্ত্রী, আমরা অ্যাকসেপ্ট করবো না এটা। আমরা দেখেছি আমাদের উত্তরপ্রদেশের সরকার কিভাবে পুরো বিষয়, এই ধরনের বিষয়গুলোকে হ্যান্ডেল করে। আমরা NRS দেখেছি একজন ডাক্তার, আজকে যদি একজন পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থায়, সরকারি কলেজের মধ্যে, মেডিকেল কলেজের মধ্যে, অ্যাট দ্য হার্ট অফ দ্য টাউন, যদি যেমন তেমন মহিলা নয়, যিনি মাস্টার ডিগ্রি করছিলেন, তিনি যদি এই ধরনের অপরাধের ভিকটিম হয়, তাহলে মনে করুন তো, এই আমার আপনার কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে বা তার থেকেও বেশি দূরে পুরুলিয়ার কোনো প্রান্তিক গ্রামের একটি বাচ্চা মেয়ে যে হয়তো কলেজে যাচ্ছে, বা কামদুনির সেই মেয়েটির কথা ভাবুন তো, তাদের সাথে কি অবস্থা হচ্ছে। আমরা মা দুর্গার, আমাদের সমস্ত প্রোগ্রামে মা দুর্গার মূর্তি আমাদেরকে উপহার দেওয়া হচ্ছে। আমরা মাতৃ আরাধক, আমরা মা দুর্গার আরাধনা করি। আর আমার ঘরের মেয়েরাই যদি সুরক্ষিত না থাকে, অতএব সেই রাজ্যের শাসন ব্যবস্থা বলুন বা শিক্ষা ব্যবস্থা বলুন, পুরোটাই
ভুয়ো, এই বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ থাকে না। পুরোটাই আমরা ভুয়ো একটা ব্যবস্থা আমরা তৈরি করেছি। আজকে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো বন্ধ করার কথা আপনারা চোখে দেখেছেন। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একের পর এক অব্যবস্থা চলেছে, আমাদের পড়ুয়াদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো কোনো ফান্ড পায় না, শুধু সব জায়গায় নীল সাদা বিল্ডিং দাঁড় করিয়ে রাখা হয়েছে। কলেজগুলোর অবস্থা ততই বছর। গত শিক্ষাবর্ষে আমরা দেখেছিলাম স্কুলে চক ডাস্টার কেনার টাকা নাকি দেওয়া যায়নি, তারপর লেখালেখি হওয়াতে সেইখানে চক ডাস্টার কেনার টাকা গেছে। আমি প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম শেষে সেই জায়গায় বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বা বর্তমান যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের উদ্দেশ্য একটাই, বাঙালির মেরুদণ্ড, বাঙালির ইউএসপি, সেই ইউএসপি কে খতম করো, তাকে শেষ করো, তাকে ভূমি ধূলিসাৎ করো, যাতে তারা হাত পাততে বাধ্য হয়, মাথা উঁচু করে প্রশ্ন করতে তারা যেন না পারে। সত্যজিৎ রায় সেই বিখ্যাত সিনেমার ডায়লগ, এরা যত পড়ে তত বেশি জানে, এরা যত বেশি পড়ে এরা তত বেশি জানে, তত কম মানে। যত শিক্ষিত হবে তত কম মানবে, এই জায়গাটাই ওদের আক্রোশ, যে আরো বেশি কেন জানছে, কেন প্রশ্ন করছে, কেন এই ধরনের কাজ করছে। সেই জন্য আমরা তাদের বিরুদ্ধে এই লড়াই, আমরা সেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি বলেছি, ভারতবর্ষ যখনই বিপদে পড়েছে, বাংলা যখন বিপদে পড়েছে, তখন মাস্টারমশাইরা এগিয়ে এসেছে, তারা পথ দেখিয়েছেন। তারা এই বাংলার বিভিন্ন প্রান্তে তারা এক একজন বিদ্রোহের প্রতি রূপ হয়ে উঠেছেন অত্যাচারের বিরুদ্ধে। আজকে সেই সময় এসেছে যে আমরা হয়তো মহামতি চাণক্যের মতো অতটা প্রতিভাশালী নই, আমরা ধননন্দের মতো শাসন ব্যবস্থাকে কান ধরে হয়তো সিংহাসন দিয়ে নামিয়ে দিতে পারবো না, কিন্তু এক একজন আমরা ছোট ছোট চাণক্য হয়ে, মহামতি চাণক্যের উত্তরসূরি হয়ে আগামী দিনে এই যে নবধননন্দ হয়েছে, তাকে অবশ্যই সিংহাসন থেকে আমরা চ্যুত করতে পারবো, তাকেও আমরা কান ধরে নিয়ে নামিয়ে দিতে পারবো। আসুন আমরা আজকে এই পরিসরে সেই সকলে মিলে আমরা এই প্রতিজ্ঞা নিই যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার যে গুরু দায়িত্ব আমাদের সামনে এসেছে, সেই গুরু দায়িত্ব থেকে আমরা পিছু পা যেন না হই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।